সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামাজিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, অর্থাৎ আগামীকাল, আগামী 6 জুলাই 2024 তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি জন্য যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই প্রশ্নটার বা সেই নির্দেশনা, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সেটা আমি নিয়ে হাজির হলাম এবং তার সম্ভাব্য বিভিন্ন উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এই ভিডিওতে। তবে সবাইকে প্রথমে বলে রাখি যে আসলে এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা হচ্ছে নির্দেশনা। সো আমরা যদি এটা ইউটিউবে দিয়ে থাকি তাহলে সেটা কিন্তু কোনো দোষের না, এটা একটা নির্দেশনা। এক একজন এক একভাবে নির্দেশনা দিতে পারে। তো আমি মূল ভিডিওতে চলে গেলাম বেশি কথা না বাড়িয়ে। একই সাথে এটা রিকোয়েস্ট করব তোমাদেরকে যে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে প্রতিদিন প্রতি পরীক্ষার যে আপডেট সেটা তোমরা পেয়ে যাবা আগে ভাগেই। তো শুরু করি ভিডিওটি। শুরুতে দেখো আমার স্ক্রিনে এখানে লেখা আছে যে প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ওকে, এখানে বলা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময়ে নানামুখী সমস্যায় পড়ছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারের তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ে বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই শুরু হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। তার মানে একটা প্রকল্প উপস্থাপন করতে হবে তোমাদের যে হবে আর কি, বার্ষিক কোনো অনুষ্ঠান হলে, বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠান হলে সেখানে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি প্রকল্প তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তোমার নিজের এলাকার মানুষের কি কি সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা রয়েছে বা মানুষগুলো কোন কোন সাইবার ঝুঁকিতে আছে সেইগুলো নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের যে বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠান সেখানে একটা প্রকল্প উপস্থাপন করবা। প্রকল্পের নাম হবে সাইবার নিরাপত্তা। প্রকল্পের নাম কি? সাইবার নিরাপত্তা। এবার দেখা যাক তোমরা এই কাজটা কিভাবে সম্পাদন করবা। এখানে প্রথমেই আছে কাজের ধারাবাহিকতা। এখানে কয়টা কাজ আছে সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। কাজ 1, কাজ 2, কাজ
3, কাজ নাম্বার 4, 5 নাম্বার কাজ, 6 নাম্বার কাজ, 7 নাম্বার কাজ, 8 নাম্বার কাজ, 9 নাম্বার কাজ এবং সর্বশেষ 10 নাম্বার কাজ। অর্থাৎ টোটাল তোমাদের এখানে 10টা কাজ রয়েছে, অর্থাৎ ধারাবাহিকভাবে এই 10টা কাজ তোমাদের এই প্রকল্পের জন্য করতে হবে। তো প্রথম কাজটা কি, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম, সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। অর্থাৎ তোমার পূর্বে থেকেই তোমার টিচার দল গঠন করে দেবে। প্রত্যেকটা দলের সদস্য বা প্রত্যেকটা দল, এটা একটা দলীয় কাজ, প্রত্যেকটা দল তার এলাকার বা তোমাদের এলাকার যে মানুষের জন্য যে সাইবার ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো তারা তাদের মূল্যায়ন খাতা যেটা দেয়া হবে, পরীক্ষার খাতা, সেখানে তারা ইনক্লুড করবে বা লিখবে। তো আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে কি কি সাইবার ঝুঁকি হতে পারে, যেমন সাইবার ঝুঁকি হতে পারে যে অনেক সময় আমরা আমাদের যে স্টুডেন্টস ছাত্র ছাত্রী আছে তাদের অনেক ব্যক্তিগত ছবি আছে, সেই ছবিগুলো অনেক সময় আমরা ফোনে ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমার মেসেঞ্জারের যে ফোনের বা ফেসবুকের পিন পাসওয়ার্ড যদি কেউ হ্যাক করে, তাহলে অনেক ব্যক্তিগত ছবি অনেকের সেটা সে হারাতে পারে বা সেজন্য সে বিপদে পড়তে পারে। একই সাথে অনেক সময় দেখা যায় যে এক বন্ধু আর এক বন্ধু বা কোনো সাইবার সেন্টারে যে আমরা অনেক সময় ফেসবুক বা আমাদের যে সামাজিক কমিউনিকেশন মিডিয়া গুলো আছে, ইনস্টাগ্রাম, তারপরে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা টিকটক, এগুলো লগ ইন করি। সাইবার সেন্টার হতে পারে সেটা, অথবা অন্য কারো ডিভাইস হতে পারে, সেখানে লগ ইন করি। তো এবার কি হয়, আমাদের কাজ শেষে আমরা কিন্তু সেখান থেকে লগ আউট করে আসি না। ফলে কি হলো, অন্য কারো হাতে আমার ইনফরমেশন গুলো কিন্তু চলে গেল। ফলে সেখান থেকে আমার অনেক ধরনের বিপদ সৃষ্টি হতে পারে। এটা কিন্তু অন্যতম একটা সাইবার নিরাপত্তা বা ঝুঁকি বা সাইবার ঝুঁকি। প্রায়শই আমরা দেখি যে বিকাশ থেকে অজানা নাম্বারে বিকাশের এজেন্ট হিসেবে তারা ফোন করে থাকে আমাদেরকে প্রতারিত করার জন্য। গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, তারা বুঝে উঠতে পারে না, তারা কি তাদের পিন পাসওয়ার্ড নাম্বার সবকিছু তারা দিয়ে দেয়, ফলে তারা অনেক আর্থিক ঝুঁকি হয়। এটা কিন্তু অন্যতম একটা সাইবার নিরাপত্তা ঝুঁকি। এরকম অসংখ্য ঝুঁকি তোমরা খুঁজে পাবা, অসংখ্য ঝুঁকি আছে, সেগুলো তোমরা দলীয় আলোচনার মাধ্যমে তোমাদের খাতায় লিখে ফেলবা। এটা হচ্ছে তোমার কাজ 1। এরপর কাজ 2, ঝুঁকিগুলোকে 1 2 3 4 ডট 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 এরকম যতগুলো ঝুঁকি পাবা সেগুলো লিখবা। ক্রমানুসারে 1 2 3 4 এরকম ক্রমানুসারে রূপান্তর করে সংকৃত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, এবং তাহলে এখানে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং শতকরা জন্য একটি বার চার্ট বা একটি পাই চার্ট বের করতে হবে। একটি পাই চার্ট এবং শতকরা কতজন কোন ঝুঁকিতে রয়েছে তার একটা আলাদা তালিকা তৈরি করতে হবে। প্রথমে সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করতে হবে এবং কতজন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তার একটি পাই চার্ট কেমন আমি একটুখানি এখানে দেখাই। তোমরা মেবি আগেই দেখছো যে আমরা অনেক সময় এরকম একটা বৃত্ত আঁকাই, তারপরে এখান থেকে শতকরা কোন অংশে কতজন কোন ঝুঁকিতে আছে আমরা এরকম ভাবে দেখাবো। পার্সেন্ট অনুসারে এখানে এই এরিয়াগুলো নির্দেশিত হবে।
পার্সেন্ট অনুসারে কোন ঝুঁকির লোকজন কত বেশি এইখানে দেখো এই এই এরিয়াটার সব থেকে বেশি, তার মানে এই এত নাম্বার ঝুঁকির লোকজন সব থেকে বেশি। তো আমি জাস্ট এরকম একটা ধারণা দিলাম, তোমরা তোমাদের নিজের মতো করে নিবা। পাই চার্টের এখান থেকে প্রথমে শতকরা বের করে নিবা, ঝুঁকিগুলোর কতজন কোন ঝুঁকির মধ্যে রয়েছে, কত পার্সেন্ট রয়েছে, তারপরে এই পার্সেন্ট অনুসারে এখানে বসায় দিবা। ওকে, এরপর আমরা এখানে দেখো একটা স্প্রেডশিট প্রোগ্রাম রয়েছে, এখানে ক্রমিক নাম্বার লিখবা, যে 1 নাম্বার যে আছে রোল আছে, সে সাইবার নিরাপত্তার কোন ঝুঁকিটা লিখেছে, 1 নাম্বার দল বা 1 নাম্বার যে সদস্য কোনো দলের আইডি নাম্বার 1, সে কোন নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে, সেই এগুলো এখানে পরপর লিখে কে কোন উল্লেখ করেছে, কোন দল কোন নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে সেখানে টিক দিবা, সেখানে টিক দিবা। ওকে, এরপর আমরা চলে যাব কাজ 3-এ। এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তাহলে এখান থেকে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন বিষয়ে সচেতনতা প্রয়োজন। এই চার্ট হতে যে বিষয়টাতে অধিক সংখ্যক সদস্য টিক দিয়েছে, তোমরা অবশ্যই সেটাই সিদ্ধান্ত নিবা। যেমন আমি যদি বলি যে সাইবার নিরাপত্তা ঝুঁকি 2, এখানে তোমরা চিহ্নিত করেছো যে ছবি, ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়া বা ফেসবুকের আইডি হ্যাক হওয়া, এটা তোমরা সাপোজ এখানে সব থেকে বেশি দলীয় দল সদস্যরা এই নিরাপত্তা ঝুঁকিটা চিহ্নিত করেছে, তাহলে এইটা নিয়ে তোমার কাজ করতে হবে। যদি এরকম হয় যে বিকাশের নাম, পিন নাম্বার বা পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়া, তাহলে এটা যদি 1 নাম্বার চিহ্নিত করো, তাহলে এবং বেশি সংখ্যক, অধিক সংখ্যক সদস্য দলের সদস্য এটা চিহ্নিত করে থাকে, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, এবং সচেতনতা সৃষ্টি করতে হবে। কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে, তাহলে কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। তাহলে সাইবার ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব আছে সেগুলো, অর্থনৈতিক প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, অনেক ধরনের প্রভাব আছে এখানে, সেগুলো তোমরা দলীয় আলোচনার মাধ্যমে চিহ্নিত করবা এবং খাতায় লিখে ফেলবা। কাজ 5, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা, অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচে ছকের মতো করে নিজ নিজ খাতায় লেখো। অর্থাৎ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার কি কি করলে আমরা নিরাপদ হতে পারবো, নিরাপদ থাকতে পারবো, সেগুলো নিজ দলের ভিতরে আলোচনা করবা। অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার নিবা, সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করবা। কারো যদি কাছে একটা ল্যাব থাকে যদি কোনো স্কুলে, তাহলে সেই ল্যাবের যে সমস্ত কম্পিউটার রয়েছে সেখানে ইন্টারনেট থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো। সেই তথ্যগুলো খাতার কাগজে নিচে ছকের মতো করে নিজ নিজ খাতায় লিখো। এখানে এই যে এখানে একটা নমুনা দেওয়া রয়েছে, নিচে ছকের মতো করে এখানে এরকম একটা ছক ড্র করতে হবে। এই যে এখানে একটা ছক আছে, এরকম ছক একটা ড্র করে নিতে হবে। ওকে, এখানে প্রথমে আছে দেখো নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। সো এইভাবে ছক অঙ্কন করে তোমরা কৌশলগুলো এখানে লিখে ফেলবা। কি কি কৌশল হতে পারে তার একটা সম্ভাব্য নমুনা আমি বলি, যে 1 নাম্বার হতে পারে নিজের আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। 2 নাম্বার হতে পারে অন্যের ডিভাইসে কোনো প্রকার যে কোনো ধরনের সামাজিক মিডিয়া কমিউনিকেশন যে মিডিয়াগুলো আছে, সোশ্যাল
মিডিয়াগুলো আছে সেগুলো কোনোভাবেই আমরা লগ ইন করবো না। যদিও করে থাকি তাহলে অবশ্যই বের হওয়ার পূর্বেই আমরা লগ আউট করব। 3 নাম্বার হতে পারে যে নিজের যে বিকাশ আইডি আছে বা যে নগদের অ্যাকাউন্ট আছে সেগুলো কোনোভাবেই আমরা কারোর কাছে সেগুলোর পিন পাসওয়ার্ড বা নাম্বার শেয়ার করব না। এরকম বেশ কিছু নমুনা। তারপরে আমরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যক্তিগত যে ছবিগুলো আছে সেগুলো শেয়ার করব না। তারপরে এরকম আরো হতে পারে কখনোই কোনো বন্ধুর প্ররোচনায় কোনো যে কেউ তার ব্যক্তিগত ছবি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে শেয়ার করব না। এরকম বেশ কিছু কৌশল আছে। এরপরে আরো কি হতে পারে যে আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলি তার পাসওয়ার্ড গুলো খুবই স্ট্রং করা, স্ট্রং পাসওয়ার্ড দেয়া, 2 স্টেপ ভেরিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা, 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন চালু করা, এগুলো আমি বলে দিলাম তোমাদের কিছু কৌশল। এরপর কাজ 6, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। যদি কম্পিউটারে করো তাহলে তোমাদের স্লাইড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে স্লাইড করতে পারো। আর এমনি যদি তোমাদের সেটার সুযোগ না থাকে তাহলে পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে। দলের প্রত্যেকেই একটি করে ঝুঁকি বেছে নিতে হবে। দলের প্রত্যেকেই একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। তাহলে দলের প্রত্যেকেই একটি করে ঝুঁকি নিতে হবে এবং ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ যদি কেউ নিতে পারে 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে একটা স্লাইড তৈরি করতে পারে বা পোস্টার তৈরি হতে পারে। 2 স্টেপ ভেরিফিকেশন কি সেই বিষয়ে কিভাবে করতে হয় এটা নিয়ে একটা পোস্টার বা স্লাইড হতে পারে। তারপরে বিকাশের বা নগদের রকেটের যে সমস্ত পিন পাসওয়ার্ড আছে সেগুলো শেয়ার না করা কারোর সাথে কোনোভাবেই, সেই বিষয়ে একটা পোস্টার হতে পারে। অর্থাৎ যে নিরাপত্তা ঝুঁকিগুলো তোমরা চিহ্নিত করেছো দলের প্রত্যেকেই একটা একটা করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কাজ করবা এবং কিভাবে সেটার স্লাইড করবা সে বিষয়ে একটা পোস্টার তৈরি করবা। কাজ, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশট ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো। অর্থাৎ এখানে দেখো সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশট, হ্যাঁ এটা একটা কামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার, কামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার, এখানে দেখতে পাচ্ছ কামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে মূলত ভিডিও এডিট করতে হয়। তো অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যারের কাজ। আমি জানি না যে ক্লাস 9 এর কতজন স্টুডেন্ট এই কামতাসিয়া নিয়ে ভিডিও এডিট করতে পারবে এবং কাজ করতে পারবে। তারপরে এখানে আমাদের নির্দেশনা দেওয়া আছে নিচে সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। এখানে কি কি আছে দেখো, এখানে ফাইল, উপরে যে মেনু বার আছে এখানে দেখো ফাইল, এডিট, মুভি, ভিউ, শেয়ার, হেল্প, এখানে দেখো প্রজেক্টের নাম বা
টাইটেল, এখানে টাইটেল বার বলা হয় এটাকে। টাইটেলে দেখো কামতাসিয়া আনটাইটেল প্রজেক্ট, আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেখানে এখানে নাম দিলে প্রজেক্টের নাম এখানে শো করবে। তারপরে এখানে সাইন ইন, এখানে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, এটা আছে ক্লোজ, এখানে যে উপরে যে বারটা আছে সেখানে এগুলো দেখাচ্ছে। এখানে দেখো এখানে মিডিয়া বিন, ঠিক আছে, মিডিয়া এখান থেকে মূলত ইম্পোর্ট মিডিয়া আছে। ইম্পোর্ট মিডিয়া আমরা কম্পিউটারে যদি এই কামতাসিয়া সফটওয়্যারটা ইউজ করি তাহলে ইম্পোর্ট মিডিয়ার মাধ্যমে আমরা আমার কম্পিউটারের লোকেশনে ঢুকে ভিডিও, ছবি, অডিও, পিকচার, রেকর্ড আমরা এখান থেকে ইনপুট করব এখানে বা ইনসার্ট করব। ওকে, এখানে আসলে এরকম বেশ কিছু আছে। এই এই সেই এই যে বর্ণনাগুলো দিলাম, এই বর্ণনা অনুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজে নিজে খাতায় লিখে করো। তাহলে এটার একটা ফ্লোচার্ট করতে হবে যে আমরা কিভাবে কামতাসিয়া এই যে ভিডিও এডিটিং সফটওয়্যার সেটা ইউজ করব। তো এখানে আমি জাস্ট বলে দিই যে তোমরা কিভাবে এই ফ্লোচার্টটা তৈরি করবা। ফ্লোচার্টের কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে বিভিন্ন বক্স ব্যবহার করার ক্ষেত্রে। কোনো বক্স শুরু করার জন্য ব্যবহার করা হয়, কোন বক্স সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন বক্স আছে এক এক বক্স এক এক রকম অর্থে ব্যবহার করা হয়। সো এই বক্স ব্যবহার করার ক্ষেত্রে তোমরা খেয়াল করবা এটা তোমাদের মেবি ডিজিটালে আলোচনা আছে। তো এখানে 1 নাম্বার যে কাজটা করতে হবে, তোমার অবশ্যই কামতাসিয়া ওপেন করতে হবে। তাহলে তো 1 নাম্বার যে ফ্লোচার্ট সেখানে 1 নাম্বার বক্সে কি হবে যে আমরা কামতাসিয়া ওপেন করলাম, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের দেখাবে। এরপর কি করবা, এরকম যদি একটা ইন্টারফেস দেখায় এরপর কি করবা, 2 নম্বরে যাবা, এই যে ইম্পোর্ট মিডিয়ায় তোমাদের কাজ হবে। ইম্পোর্ট মিডিয়া থেকে তোমাদের ডিভাইসে যে এইগুলো আছে, ছবি আছে, ভিডিও আছে, যেটা তুমি এডিট করতে চাও সেটা ইম্পোর্ট করা। তাহলে 2 নম্বরে ইম্পোর্ট মিডিয়া। তারপরে এখান থেকে ইম্পোর্ট করলে এখানে তোমাদের এই যে আছে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকে এখান থেকে যুক্ত করতে হবে। ট্র্যাকে যুক্ত করে তারপরে এডিট করতে হবে। অনেক লং একটা প্রসেস। সো এটা তোমরা ইউটিউব দেখে বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারো। এখানে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমার ভিডিওটির লংজিভিটি অনেক হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। সো আমি ডিটেইলস আলোচনা না করে জাস্ট একটু ধারণা দিচ্ছি কিভাবে এটার ফ্লোচার্ট তোমরা তৈরি করবা। ফ্লোচার্ট মূলত এভাবে বক্স আকারে বিভিন্ন ধরনের বক্স আছে। অনেক সময় ত্রিভুজ আছে, ত্রিভুজ দিয়েও অনেক সময় মানে এক একটা বক্স এক এক ধরনের জন্য সিদ্ধান্ত কাজের জন্য কিন্তু ব্যবহার করা হয়। এই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে চলে যাই কাজ নাম্বার 8-এ। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো। তাহলে এই যে কাজগুলো তোমরা করবা এটা কিন্তু তোমাদের সম্মেলন অনুষ্ঠানে প্রচার করতে হবে, এই মডেলটা, প্রকল্পটা। সো সেখানে তোমরা কিভাবে কাজটা করছো, উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা, এইটা তোমাদের যে স্কুলের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রকাশ করতে পারো, আবার খাতায় একই সাথে খাতায় লিখতে পারো। কাজ 9, পোস্টার বা ভিডিওর প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কপিরাইট বা মেধাস্বত্ব কি জিনিস সেটা তোমরা অলরেডি জেনে গেছো, যে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে বেআইনি বা কেউ করতে পারবে না, এটা হচ্ছে কপিরাইট। আমার সৃষ্টি যে কোনো কিছু এটা আমারই অধিকার। আমার যে কোনো কাজ, আমার অনলাইন ভিত্তিক হোক বা মেধা ভিত্তিক হোক, যে কোনো কিছু, আমি একটা ছবি ডিজাইন করলাম বা আমি একটা ভিডিও তৈরি করলাম, সেটা কি হয় অনেক সময় দেখা যাচ্ছে আমার ভিডিওটা অন্য আরেকজন কপি করে চালায়, এটা কিন্তু কপিরাইট।
এটা করা যাবে না, এটা আইনত দণ্ডনীয়। সো এটাই হচ্ছে কপিরাইট বা মেধাস্বত্ব, এটা করা যাবে না। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লেখো। সো তোমরা যখন এই ভিডিওটা, এই প্রকল্পটা তৈরি করবা, এখানে তোমাদের কিন্তু তোমাদের অডিও ভয়েস দিতে হবে, তারপরে তোমাদের ভিডিওটা রেকর্ড করতে হবে, তোমাদের অনেক ছবি দেওয়া লাগবে। সেই ছবি, ভিডিও, তা অডিও সবগুলোই কিন্তু তোমার মেধাস্বত্বের কন্টেন্ট বলা যেতে পারে। এরপরে আমরা চলে আসলাম একদম সর্বশেষ কাজ 10। প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। প্রত্যেকেই, সো বুঝতেই পারছো, প্রত্যেকেই যার যার খাতায় আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। এই যে এখানে তোমরা যে কাজগুলো ভাগ করে নিয়েছিলে, সেই কাজগুলো তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে খাতায়, আমি আগেই বলে আসছি যে তোমাদের যে খাতা আছে সেখানে তোমরা ধারাবাহিকভাবে করতে থাকো এবং সেইগুলো কিন্তু উল্লেখ করতে হবে শেষে কাজ নাম্বার 10-এ। সো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবা, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবা, এবং এইরকম ভিডিও তুমি নেক্সটে আরো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।